হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমাদের দেখতে পাচ্ছে? আচ্ছা, যাক, দেখো, অসুবিধা উপরে ইয়ে করা হচ্ছে। দেখতে পাচ্ছি স্যার আপনাকে। আচ্ছা, অসুবিধা। এখন ওই ইয়াতে যাও, ওই স্লাইডে যাও। বাবা, এই যে আসছে না, এটা সরে যাও। বাস, রেকর্ড করে দিয়েন স্যার, ক্লাস রেকর্ড। তাহলে তুমি ইয়া করো, রেকর্ডিংটা দাও। অটোমেটিক শুরু হয়ে যায়, তাহলে দিয়ে দাও। তাহলে তুমি 10:50 আরেকবার আসো। হ্যাঁ, আর এখানে থাকো, যদি ঝামেলা হলো তো আমি খুলতে পারবো। আচ্ছা, অসুবিধা নেই। আমাদের পড়ায় দিই। ঠিক আছে, আচ্ছা, যাও মামুন, থাকো, তুমি আমাকে দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা আমাকে শুনতে পাচ্ছ তো না? তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, আমি ইয়াটা লাগাই নি। মামুন, ইয়াটা লাগাই দিই তো। আচ্ছা, লাগাতে পারবো না, অসুবিধা নেই। যাও, তুমি, আমি লাগাই নিতে পারবো, অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা তো ভালো আছো সবাই? হ্যাঁ, জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আচ্ছা, তা আমরা শুরু করি। তোমরা অলরেডি, আমি যতটুকু জেনেছি, সরি আমি তো ক্লাসগুলো নিতে পারিনি, আমি অসুস্থ ছিলাম। আল্লাহর রহমতে এখন সম্পূর্ণ সুস্থ, ভালো আছি। আমি যতটুকু জানি, সাদি তো পড়াচ্ছে, ওর পড়ার কথা স্ল্যাব 1 ওয়ে 2 ওয়ে স্ল্যাব ডিজাইন অ্যানালিসিস করানোর কথা এবং শেয়ার ডিজাইন করার কথা। আর প্রফেসর মইনুল ফ্লেক্সার অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন। আর আমি তো প্রাইমারি দিয়ে কিছু শুরু করেছিলাম, পরে ফ্লেক্সার অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন বলতে বিমের সিঙ্গেল রেমফোর্স, ডবল রেমফোর্স এবং টি বিম, এটা মইনুল কভার করেছে এবং করতেছে। এবং আমি যেটা করব, বাদ বাকি যেটা আছে, বন্ড, ডেভেলপমেন্ট লেংথ, স্প্লাইসিং, বার কাটেলমেন্ট, এই জিনিসগুলো, খুঁটিনাটি জিনিসগুলো আমি কভার করব। তো তারই প্রথম ইয়াতে আমি শুরু করছি, বন্ড স্ট্রেংথ অ্যান্ড ডেভেলপমেন্ট লেংথ। তো আমরা জানি যে আমরা যতই থিওরিটিক্যাল ডিজাইন করে যাই পাই না কেন, আমাদের বন্ডটা ইনশিওর করতে হবে। তো হাউ টু ইনশিওর দ্য বন্ড ইন রেনফোর্স কংক্রিট ডিজাইন, এটা স্ট্রাকচার বিম হোক আর স্ল্যাব হোক, রেনফোর্সমেন্টগুলোকে পর্যাপ্ত কংক্রিট রেনফোর্সমেন্টের সারাউন্ডিংয়ে থাকতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম, যখন আন্ডার প্রেশার, অর্থাৎ যখন মুভমেন্ট ডেভেলপ করেন, পিক স্ট্রেস যখন ডেভেলপ করে, আমরা যদি 60,000 PSI স্টিল ধরি বা যেই কংক্রিট ধরি, এটার উদ্দেশ্য হচ্ছে ওই স্ট্রেসটা কংক্রিটে ট্রান্সফার হতে হবে, কারণ কংক্রিট ক্যান নট টেক টেনশন। এর জন্য স্টিলটা দিতে হয়, এবং পর্যাপ্ত বন্ড থাকলে একমাত্র ওই স্ট্রেসটা কংক্রিটে ট্রান্সফার করতে পারে। আর যদি ট্রান্সফার করতে না পারে, তাহলে বন্ড ফেলিওর হবে। বন্ড ফেলিওর হবে কি, এটা বন্ড অর্থাৎ লোহাটা কংক্রিটের মধ্যে থেকে সরে চলে আসবে। তো এই জিনিসগুলা এবং কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়, হাউ টু প্রোটেক্ট দিস, এই জন্য আমাদের এই টার্মগুলো জানতে হবে। এবং তার জন্য কতটুকু পরিমাণ লেন্থ অফ ইনভেস্টমেন্ট দরকার হবে, অর্থাৎ আমি যেখানে পিক স্ট্রেস পাচ্ছি, রড ওখানে ছেড়ে দিলে হবে না, কারণ রডের উপর যখন টান পড়বে, এই স্ট্রেস ট্রান্সফার করার জন্য ওই পয়েন্টের দুই পাশে রডের পর্যাপ্ত লেংথ থাকতে হবে। এটাকে বলা হয় ডেভেলপমেন্ট লেংথ। আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো দেখবো। তো প্রথমে আমি এই নোটগুলো দিয়েছি, এগুলো আমার হাতে করা, বইয়ের থেকে হুবহু কপি করা বলতে পারো। যাক, বইয়ে ভালো পড়বে, আমি জাস্ট এখানে সাইডে নেওয়ার জন্য এটা কপি করে দিয়েছি। বইয়ে এটা 15 এডিশন এখানে কভার করা আছে। যেমন দুই ধরনের বন্ড ফেলিওর হতে পারে। একটা হচ্ছে ডাইরেক্ট পুল আউট অফ দ্য বার, এটা হতে পারে, কিংবা এটা হতে পারে ডাইরেক্ট পুল আউট অফ দ্য বার হতে পারে, এবং তোমার স্প্লিটিং অফ দ্য কংক্রিট অ্যালং দ্য বার, এটাও হতে পারে। তো আমরা যদি দেখি ডাইরেক্ট পুল আউট অফ দ্য বারটা কি, এটা হচ্ছে সে বারের পাশে অনেক কংক্রিট আছে, সারাউন্ডিং কংক্রিট আছে। তো যখন অনেক টার্ন পড়লো বারে, when ample confinement is provided, ভালোভাবে কনফাইনমেন্ট করা আছে সারাউন্ডিং কংক্রিট, it happens when relatively small dia bars are used with sufficiently large concrete
কভার ডিস্টেন্স এন্ড স্পেসিং। এটা কখন হয় সেটা দেখি, যদি পর্যাপ্ত পরিমাণ কংক্রিট থাকে রডের পাশে বা সারাউন্ডিং এ, তখন এটা এটা জাস্ট বারটা পুল আউট হয়ে আসতে পারে, অর্থাৎ আন্ডার প্রেসার বারটা কংক্রিটের মধ্যে থেকে বের হয়ে আসতে পারে। হলে তো ফেল করে গেল, অর্থাৎ স্ট্রেসটা ট্রান্সফার হলো না, এইভাবে একটা ফেল হতে পারে। আরেকটা হতো স্প্লিটিং অফ কংক্রিট অ্যালং দ্য বার। স্প্লিটিং হওয়া, বিমের ক্ষেত্রে স্প্লিটিংটা বেশি হয়। স্প্লিটিং বলতে এই হচ্ছে, কারণ বারগুলো আমরা সাধারণত খালি ক্লিয়ার কভার রেখে এক্সট্রিম ফাইবারের অ্যালঙ্গে আমরা বারগুলো রাখতে থাকি, কারণ এগুলা বার যত এক্সট্রিম ফাইবার রাখা যাবে তত আমরা সিআরটি কাপড় কম্প্রেশন এবং টেনশনের মধ্যে এই কাপড়ের মধ্যে ডিস্টেন্সটা বেশি পাবো, অর্থাৎ তখন আমরা রেজিস্টিং মুভমেন্টটা, ভিতরে যে রেজিস্টিং মুভমেন্ট হয়, তোমরা অলরেডি ফ্লেক্সচার অ্যানালিসিস এন্ড ডিজাইনে পড়েছো যে আমাদের এক্সটার্নাল বেন্ডিং মুভমেন্ট কাজ করে একটা বিমের উপর, ইট মাস্ট বি রেজিস্টেড বাই দ্য ইন্টারনাল বেন্ডিং মুভমেন্ট ডেভেলপ ডিউ টু দ্য কাপল অফ ইয়োর সি অ্যান্ড টি, অর্থাৎ টোটাল কম্প্রেশন এবং টোটাল টেনশন, এই দুটা ফোর্সের মধ্যে যে ইন্টারনাল বেন্ডিং মুভমেন্ট তৈরি হয়, এটা ইকুয়াল অ্যান্ড অপোজিট হতে হবে। দিস ইজ দ্য ফিলোসফি অফ মুভমেন্ট ক্যারিং অফ এ বিম, অর্থাৎ এক্সটার্নাল মুভমেন্ট ইন্টারনাল মুভমেন্টের সমান হতে পারে, আদারওয়াইজ বিম ফেল করে যাবে কিংবা এটা আনস্টেবল অবস্থায় থাকবে বা এটা ঘুরতে থাকবে। কিন্তু বাস্তবে যেহেতু এটা স্টেবল এবং ইকুইলিব্রিয়ামে থাকে, সুতরাং ইন্টারনাল মুভমেন্ট মাস্ট বি ইকুয়াল টু এক্সটার্নাল মুভমেন্ট। তো স্প্লিটিংটা হচ্ছে কি, যদি ইনসাফিশিয়েন্ট কভার থাকে, এমন হতে পারে যে আন্ডার প্রেসার যখন স্ট্রেস ট্রান্সফার হচ্ছে, তখন স্প্লিট পুল আউট হয়ে আসার আগে, অর্থাৎ স্লিপ হয়ে আসার আগেই সাইডের যে কভার কংক্রিট থাকলো ওই কংক্রিটটা ফেটে যেতে পারে, অর্থাৎ স্প্লিট হয়ে যেতে, ফেটে পড়ে গেল, এই ধরনের বন্ড ফেলিয়ার হতে পারে। আচ্ছা, যেভাবে হোক দুইভাবে আমাদের বন্ড ফেলিয়ার হতে পারে, এই সম্বন্ধে আমরা একটা আইডিয়া পেলাম। এই স্প্লিটিং বিমের ক্ষেত্রে সাধারণত স্প্লিটিং ভাবেই বন্ড ফেলিয়ারটা হয়। এই যে তার একটা চিত্র তোমাদের এখানে দেওয়া আছে, যেমন আমরা এখানে এই চিত্রটা, এই এখানে ফিগার 6.6 তোমাদের বইয়ে আমি এটা দেখাচ্ছি। স্প্লিটিং অফ কংক্রিট অ্যালং রেনফোর্সমেন্ট, এই যে নিচে যে রেনফোর্সমেন্ট গুলো দেওয়া আছে আন্ডার প্রেসার, এমন হতে পারে এই যে ক্র্যাক স্প্লিট করে যাবে অ্যালং দ্য বার, এই কংক্রিট গুলা ফেটে এই বারগুলা বন্ড আলাদা হয়ে যাবে, অর্থাৎ কংক্রিটটা আলাদা হয়ে যাবে, সুতরাং এটা ফেলিওর হবে। এটা স্প্লিটিং অফ কংক্রিট। আর পুল আউট হচ্ছে অ্যাজ ইট ইজ পজিশন, রড তার পজিশন আছে, বন্ড অর্থাৎ কংক্রিটের মধ্যে থেকে এটা স্লিপ করে সরে আসলো, এটা হচ্ছে তোমার পুল আউট ফেলিওর। আচ্ছা, যেভাবে ফেলিওর হোক আমাদের বিমকে তোমাকে রেজিস্ট করতে হবে, অর্থাৎ ফেলিওর যেন না হয়। এখন এটা করার জন্য এই যে বন্ড ফেলিওর ভাবে হতে পারে, আমাকে পর্যাপ্ত পরিমাণে একটা লেংথ দিতে হয়, এটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট লেংথ। ডেভেলপমেন্ট লেংথ হচ্ছে, আমরা একটা চিত্রের মাধ্যমে আগে দেখাই, তারপর আমরা ডেফিনেশনে ফিরে আসি, এটাই ভালো হবে। তোমাদের যেমন ফিগার 6.7 অফ ইউর বুক, এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম দেখা যাচ্ছে, উপরে দুটা লোড, থার্ড পয়েন্ট লোডিং বলা হয়, এবং এটা সিম্পলি সাপোর্টেড বিম, অর্থাৎ দুই দিকে সিম্পলি সাপোর্ট করা আছে। আমরা ধরতে পারি একদিকে পিন আছে, একদিকে রোলার আছে। বাস্তবে তো ওইভাবে তোমার রোলার আর পিন তো বাস্তবে থাকবে না, সে দুটা ইটের ওয়ালের উপরে একটা বিম আছে, উপরে থার্ড পয়েন্ট পজিশনে দুটা লোডিং দেওয়া আছে। তাহলে কি হবে, এখানে লোড ফেলের আগের মধ্যে লোড যখন বাড়তে থাকবো, এক সময় মোমেন্ট ক্যাপাসিটি এক্সিড করলে বিম ফেল করে, আমরা এটা আগে পড়েছি। আচ্ছা, এখন এটা দেখো, এই পার্টিকুলার এই টাইপ অফ লোডিং এর জন্য যেটা হয়, মাঝখানে এই যে দুটা লোডের মাঝখানে কনস্ট্যান্ট বেন্ডিং মুভমেন্ট ডেভেলপ করে। কনস্ট্যান্ট বেন্ডিং মুভমেন্ট ডেভেলপ করে, তাহলে পিক স্ট্রেস কোথায় হবে, এই দুটা লোডের মাঝখানে তোমার ম্যাক্সিমাম মুভমেন্ট, যেহেতু ওখানে পিক স্ট্রেস অর্থাৎ ম্যাক্সিমাম স্ট্রেস ট্রান্সফার হবে, এবং এই বিমটার যে সেকশন উপরে ডেপথ বা ক্রস সেকশন নির্ণয় করা হয়, এটা অন দ্য বেসিস অফ ম্যাক্সিমাম মুভমেন্ট ডেভেলপড ওভার দ্য বিম। বিমের উপর যে ম্যাক্সিমাম মুভমেন্ট হয় তার সাপেক্ষে কিন্তু কংক্রিটের সেকশনগুলো ডিজাইন করা হয়, এবং তোমরা ডিজাইনে দেখেছো এভাবে ডিজাইন করা হয়। কিন্তু যত সাইডের দিকে যাবো, এ পয়েন্টে যত আমি সাপোর্টের দিকে বাম দিকে চলে যাবো, তখন কিন্তু তোমার আর ইয়া হবে না। তখন আমরা যদি এর থেকে এই যে এর থেকে বাম দিকে আসি, সাপোর্টে জিরো মুভমেন্ট, অর্থাৎ ট্রায়াঙ্গুলার মুভমেন্ট ভেরিয়েশন হবে। তাই বলে তো আমরা আর সেকশনগুলো কমাতে পারবো না। ইট ইজ জেনারেল প্র্যাকটিস টু প্রোভাইড দ্য ইউনিফর্ম অর প্রিজমেটিক সেকশন থ্রু আউট দ্য বিম। একই সেকশন দিব, কিন্তু আমরা যেটা করতে পারি, এখানে ম্যাক্সিমাম মুভমেন্টের জন্য আমার যেটা লাগছে, যত আমি দূরে সরে যাব, মুভমেন্ট যেহেতু কম থাকবে, কিপিং দ্য সেকশন রিমেনিং সেম, আমরা কি করি, রেনফোর্সমেন্ট কাটেল করে দিই। অর্থাৎ এখানে যদি আমার সে 6টা রেনফোর্সমেন্ট লাগে, আমি মাঝখানে এদিকে আসে যখন অর্ধেক মুভমেন্ট, আমি থিওরিটিক্যালি অর্ধেক রেনফোর্সমেন্ট কেটে দিলাম, এই করতে পারি, কিন্তু সেকশনটা সেম রাখা হয়। তাহলে এটাই হচ্ছে এই ডেভেলপমেন্ট লেংথ বলতে বলা হচ্ছে। এই যে এখানে এই পয়েন্টে ম্যাক্সিমাম মুভমেন্ট,
এর জায়গায় যে আমার যে পরিমাণ স্টিল লাগলো, এই স্টিলটা খালি ডিজাইন করে ছেড়ে দিলে হবে না, এই স্টিলের বাম দিকে এবং ডান দিকে পর্যাপ্ত পরিমাণ লেন্থ দিতে হবে। লেন্থ অর্থাৎ বারটা টেনে দিতে হবে, না হলে কি হবে, এই স্ট্রেস ট্রান্সফারের সময় এই বারটা এখান থেকে হয় স্লিপ করে চলে আসবে, এদিকে টার্ন করলে এটা স্লিপ করে চলে আসবে, কিংবা এখানকার কংক্রিটটা ফেটে এটা বিমটা ভেঙে যাবে। এটার জন্য এই যে এল দেওয়া আছে, যে মিনিমাম কতটুকু লেন্থ লাগবে টু ট্রান্সফার দ্য পিক স্ট্রেস ডেভেলপ অ্যাট স্টিল এন্ড দ্যাট শুড বি ট্রান্সফার্ড বাই দ্য অ্যাডজাসেন্ট কংক্রিট। এই যে পরিমাণ লেন্থ মিনিমাম লাগে এটাকে বলা হয় ডেভেলপমেন্ট লেন্থ। তাহলে আমরা ডেফিনেশন এভাবে চলে যাই, ডেফিনেশনে আসি। এই যে তোমার বিতে ডেভেলপমেন্ট লেন্থ, ইট ইজ কপিড ফ্রম ব্রুক, আমি জাস্ট পড়ছি এখানে। দি ডেভেলপমেন্ট লেন্থ অফ বার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লেন্থ অফ ইমবেডমেন্ট, অর্থাৎ যতটুকু লেন্থ অফ ইমবেডমেন্ট লাগে নেসেসারি টু ডেভেলপ দ্য ফুল টেন্সাইল স্ট্রেংথ অফ বার। অর্থাৎ এই যে ফুল স্ট্রেংথ অফ টেন্সাইল স্ট্রেংথ অফ বার কংক্রিটের মধ্যে ডেভেলপ করতে যে পরিমাণ লেন্থ প্রয়োজন হয়, কন্ট্রোল বাই আইদার পুল আউট অর স্প্লিটিং। কন্ট্রোল বলতে হতে ফেলিওরটা হতে পারে হয় পুল আউটের মাধ্যমে বা স্প্লিটিং এর মাধ্যমে। অর্থাৎ এই দুটা ভাবে যদি আমি ফেলিওর করতে না দিই, বা ফেলিওরের আগে মুহূর্ত পর্যন্ত যে পরিমাণের লেন্থ লাগবে অফ ইনভেস্টমেন্ট টু ট্রান্সফার দ্য ফুল স্ট্রেংথ অফ টেন্সাইল স্ট্রেংথ অফ দ্য বার টু দ্য কংক্রিট, এই পরিমাণ লেন্থকে তোমার বলা হয় ডেভেলপমেন্ট লেন্থ। এখানে এই ল্যাঙ্গুয়েজগুলো আমি যেগুলো বললাম এখানে এটা বলা আছে, সো ইট উইল বি ক্লিয়ার। এই ফিগার থেকে পুরাটা আমরা বুঝতে পেলাম, ডেভেলপমেন্ট লেন্থ সম্বন্ধে আমরা আইডিয়া পেলাম। আচ্ছা, এখন এই ডেভেলপমেন্ট লেন্থ কার কার উপর নির্ভর করে আমি এখানে সামারি করার চেষ্টা করেছি, বইও আছে, আমি এটা পয়েন্ট আগে আনার চেষ্টা করেছি, বই এটা ডিটেল আছে। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং দ্য ডেভেলপমেন্ট লেন্থ, অর্থাৎ কি কি ফ্যাক্টর এই ডেভেলপমেন্ট লেন্থকে ইনফ্লুয়েন্স করে, অর্থাৎ এর কম বেশি কার উপর নির্ভর করে। হ্যাঁ, এটা আমরা শুধু জানা খুবই দরকার, এবং এর উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের ফর্মুলাগুলা ডিরাইভড হয়েছে, আমরা সেটা দেখব। তাহলে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ডেভেলপমেন্ট লেন্থ, দ্য ফলোইং ফ্যাক্টরস। আর আমি এখনো বলে যাচ্ছি, যেহেতু আমি ক্লাসেই কোশ্চেন সব বলে দিই, পরীক্ষায় কি পড়বে না পড়বে সমস্ত প্রশ্ন বলে দিই, এখানেও বলে দিই যে এগুলা কোশ্চেন যে বন্ড ফেলিওর কি কি ভাবে হতে পারে একটা বিমের। আমরা দুটা জানলাম, দুই উপায় হতে পারে, এটা থ্রো স্প্লিটিং আর এটা ফর পুল আউট, একটা জিনিস পেলাম। আর একটা আইডিয়া পেলাম, হোয়াট ইজ ডেভেলপমেন্ট লেন্থ অফ এ রেনফোর্সমেন্ট, হোয়াট ইজ ইজ ইম্পর্টেন্স, এর গুরুত্ব কি, এবং হোয়াট আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট লেন্থ, সেই জিনিসগুলো আমরা এখন কভার করছি। যেমন প্রথম ফ্যাক্টরটা হচ্ছে টেন্সাইল স্ট্রেংথ অফ কংক্রিট, অর্থাৎ কংক্রিটের টেন্সাইল স্ট্রেংথ ক্যারিং ক্যাপাসিটি কংক্রিটে বাড়লে ডেভেলপমেন্ট লেন্থ কম প্রয়োজন হয়, অর্থাৎ যত শক্তিশালী কংক্রিট হবে কম ডেভেলপমেন্ট লেন্থ দিলেই ওই পরিমাণ স্ট্রেসটা ট্রান্সফার হবে। কভার ডিস্টেন্স, পরে ফর্মুলাতে আরো ক্লিয়ার হবে। কভার ডিস্টেন্স অর্থাৎ আমরা আগেই বলেছি যে কভার ডিস্টেন্স, কারণ ইন রেনফোর্স কংক্রিট অল দ্য রেনফোর্সমেন্ট আর কভার্ড বাই এ সুইটেবল ক্লিয়ার কভার, আদারওয়াইজ ইউর রেনফোর্সমেন্ট উইল গেট করোডেড হয়ে যাবে, সুতরাং এটা নষ্ট হয়ে যাবে আগে। এই জন্য তুমি ইউ নেভার সি এ রড, open rod in a reinforced concrete structure. All the reinforcers are suitably buried within concrete. তাই বলে একবারে কংক্রিটের মাঝখানে দিলে তো হবে না, কারণ আমাদের আসল উদ্দেশ্য টু ডেভেলপ দ্য রেজিস্টিং মোমেন্ট শেয়ার ইনসাইড দ্য বিম, যার জন্য এর ফেসে দিতে হয়, হয় টপ ফেসে বা বটম ফেসে ইন কেস অফ ইয়োর ফ্লেক্সাল রেনফোর্সমেন্ট, সো অ্যাজ টু গেট দ্য ম্যাক্সিমাম মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি। তাহলে কভার ডিস্টেন্সের উপর এটা নির্ভর করে, অর্থাৎ তুমি যদি কভার ডিস্টেন্স বেশি না দিতে পারো তাহলে সহজেই বারটা ফেটে ফেল হয়ে যাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমার এলডি বেশি প্রয়োজন হবে। আচ্ছা, ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট আমরা যতটুকু পর্যন্ত পড়েছি, মইনুল যেটা পড়াইছে আমি যেটা বলছি, ফ্লেক্সাল রেনফোর্সমেন্ট আমরা শুধু লংজিচুডাল রেনফোর্সমেন্ট ডিল করেছি বিম ডিজাইনের সময়। আমরা কয়টা বার লাগলো, ইন কেস অফ পজিটিভ মোমেন্ট আমরা নিচের রেনফোর্সমেন্ট দিই, ইন কেস অফ পজিটিভ মোমেন্ট আমরা উপরের রেনফোর্সমেন্ট দিয়ে থাকি। এখন এগুলা ছাড়াও কিন্তু রেনফোর্সমেন্ট লাগে, কারণ আমরা তো শুধু ফ্লেক্সাল নিয়ে ডিল করেছো। প্রফেসর সাদি হি উইল টক অ্যাবাউট ইয়োর ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট, যেটা শিয়ার রেনফোর্সমেন্ট বলা হয় বা ওয়েব রেনফোর্সমেন্ট বলে, অনেক সময় এটাকে বলা হয় স্টিরাপস। এই যে রিং আকারে যে রেনফোর্সমেন্ট গুলো দেওয়া হয়, আবার এটাকে টু টাই দ্য লংজিচুডাল রেনফোর্সমেন্ট, এবং এই ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট গুলা বা স্টিরাপ গুলা লংজিচুডাল রেনফোর্সমেন্টকে সুন্দর করে টাই করে রাখে। এটার উপর কিন্তু নির্ভর করে তোমার ডেভেলপমেন্ট লেন্থ, কারণ কত লঞ্চনার বারগুলা যদি টাইড আপ না থাকে, ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট দ্বারা ইনক্লোজ না থাকে,
তাহলে কিন্তু সহজেই ক্র্যাক ডেভেলপ করবে বা স্প্লিটিং হবে বা বন্ড ফেলিয়ার হবে। আর স্প্লিটিংটাই বেশি হবে, কারণ ওটা আটকান না থাকলে সহজেই বারের নিচের কংক্রিটগুলো ফেটে যাবে, অর্থাৎ সহজে এটা ফেল করে যাবে। সুতরাং তোমার যত টেনসার রেনফোর্সমেন্ট ডিজাইন অ্যামাউন্ট থাকবে, অর্থাৎ যা প্রয়োজন ওইভাবে দিতে পারলে তোমার বন্ড লেন্থ কমে যাবে, অর্থাৎ তোমার তখন ডেভেলপমেন্ট লেন্থ কম লাগবে। আচ্ছা, কোটিং অন রিভার, যদিও আমাদের দেশে আমরা রেনফোর্সমেন্ট গুলাকে ন্যাচারাল ভাবে দেখি, অর্থাৎ আমরা বারের কোনো কোটিং দেওয়া থাকে না, বাট ইট ইজ জেনারেল প্র্যাকটিস হোয়েন ইউ আর ইউজিং দ্য reinforced concrete in adverse environment, corrosive environment. Corrosive environment আমাদের দেশে কিন্তু corrosive environment আছে throughout the southern part of our country, which is covered by your sea, Bay of Bengal দ্বারা কভার করা আছে। সুতরাং there you will get the marine environment, because in seawater environment lot of salts are there, particularly the sodium chloride is very much vulnerable to the reinforcement. ক্লোরাইড সংস্পর্শে ইজিলি রেনফোর্সমেন্ট গুলা করোডেড হয়ে যায়। সুতরাং কোটিং অফ বার ইন সাম কান্ট্রিজ, whether I don't know whether in our country it is in practice or not, protective coatings are used on rivers. রিভারের উপর রেনফোর্সমেন্ট বারের উপর ইপক্সি কোটিং দেওয়া থাকে, অনেক সময় জিঙ্ক কোটিং থাকে, অর্থাৎ গ্যালভানাইজ রেনফোর্সমেন্ট। এটার উদ্দেশ্য হচ্ছে জাস্ট টু সেভ ইউর রেনফোর্সমেন্ট ফ্রম দ্য অ্যাকশন অফ করোসিভ এনভায়রনমেন্ট। তাহলে এটাকে রাখার জন্য তো কোটিং যদি কোটের বার যদি ইউজ করা হয়, তাহলে অবশ্যই কি হবে, বারের গার্ডগুলা আরো স্লিপি হয়ে গেল। সুতরাং ইউ নিড হায়ার ডেভেলপমেন্ট লেন্থ, লার্জার ডেভেলপমেন্ট লেন্থ দেন আনকোটেড বার। সুতরাং এটা তোমার ফ্যাক্টর। দেন ইয়োর another location of reinforcement. Location of reinforcement or bars, this is another interesting parameter, because if your beam depth is relatively large বলা হচ্ছে কোডে ডিফাইন করা হয়েছে যে সে ইন নেগেটিভ রিজনস অর্থাৎ নেগেটিভ মোমেন্ট লোকেশন উই আর ইউজিং বার এট দ্য টপ ফেস। পজিটিভ হলে পজিটিভ মোমেন্ট অর্থাৎ ইট ক্রিয়েটস টেনশন এট দ্য বটম, সেখানে আমরা নিচের রেনফোর্সমেন্ট ইউজ করি। অ্যান্ড ইন নেগেটিভ জোন অর্থাৎ যেখানে টেনশন এক্সিস্ট এট দ্য টপ, তখন আমরা উপরের লেয়ারে রেনফোর্সমেন্ট ইউজ করি। তো আমরা টপ লেয়ারের কথা চিন্তা করি, টপ লেয়ার বারের জন্য আমি ডেভেলপমেন্ট লেন্থ বের করতে চাই। কোড বলছে যদি বিমের ডেপথ বেশি হয়, কত বেশি, মোর দ্যান 12 ইঞ্চ, 12 ইঞ্চি বেশি ডেপথ হলে এটা স্বাভাবিক। হয় ইউ আর কাস্টিং দ্য বিমস এন্ড হয় ইউ আর ভাইব্রেটর, ভাইব্রেটর দেওয়ার সাথে কি হবে, কংক্রিট গুলো সেটেল করে ভাইব্রেটেড হয়ে যায়, সেটেল করে, এবং ডিউরিং দ্যাট সেটেলমেন্ট ভাইব্রেটিং coarser particle, particularly the coarse aggregate, falls below the bottom side of the beam. অর্থাৎ উপরে কি হলো, উপরের কংক্রিট যেগুলো থাকে এটা মোটার সর্বস্ব হয়ে যায়, ওখানে কোর্স এগ্রেড খুব কমই থাকে, অর্থাৎ ওটা ফুললি কংক্রিট রিপ্রেজেন্ট করে না, শুধু ওখানে বন্ড স্ট্রেংথ কম হবে, যার জন্য উপরের বারগুলোর জন্য তোমার ডেভেলপমেন্ট লেন্থ বেশি লাগবে, এটাই বলা হচ্ছে। এবং এটা বলা হচ্ছে যে 12 ইঞ্চির বেশি যদি কাস্টিং হয়, সেই ক্ষেত্রে উপরের বারগুলোর জন্য ইউ হ্যাভ টু প্রোভাইড মাচ মোর slightly more development length. Size of the bar, বার সাইজের উপর নির্ভর। আমরা জানি নাম্বার 4 থেকে শুরু করে 11 পর্যন্ত নাম্বার বার পর্যন্ত আমরা উই ইউজ অ্যাজ এ লংজিটিউডনাল বারস ইন বিমস। কলামের জন্য আরো স্পেশাল বার আছে, যেমন 14 নাম্বার, 18 নাম্বার বার। যত তোমার একটা পার্টিকুলার আমরা কি করি, ডিজাইনের সময় পাই যে 2.9 ইঞ্চ স্কোয়ার স্টিল, কিন্তু ওই স্টিল তো দিলে হবে না, তোমাকে এই এরিয়াটা ইউ হ্যাভ টু ম্যাচ উইথ দ্য রিয়াল নাম্বার অফ বার্স। 2টা বা 3টা 6 নম্বর বা 10 নম্বর বার দিয়ে ওটাকে তোমাকে ম্যাচ করতে হয়। এখন দেখা যাচ্ছে তো ইউ হ্যাভ দ্য অপশন, সে 2.9 ইঞ্চ স্কোয়ার, এটা 3টা তুমি 9 নম্বর বার দিয়ে কভার করতে পারো, 3টা 9 নম্বরের বার এরিয়া হচ্ছে 3 ইঞ্চ স্কোয়ার, সেখানে আমি 6টা নাম্বার 6 নাম্বার বার দ্বারা কভার করতে পারি। ইউ হ্যাভ দ্য অপশনস। এখন একই ক্রস সেকশন এরিয়া যখন হয় ইউ আর ইউজিং স্মলার ডায়াবার, তখন কি হবে, এক ক্রস সেকশন বেশি সারফেস এরিয়া পাবো। সারফেস এরিয়া, মোর সারফেস এরিয়া মিনস ইউ আর প্রোভাইডিং দ্য লার্জার বন্ড এরিয়া, তো বন্ড স্ট্রেংথ বেশি হবে। এই জন্য যখন বার সাইজ বড় হয়, তখন ইউর ডেভেলপমেন্ট লেন্থ রিকোয়ারমেন্ট উইল বি মোর দ্যান দ্য স্মলার ডায়াবার। কংক্রিট টাইপ, ফর লাইট অফ ওয়েট কংক্রিট, টেনসাইল স্ট্রেংথ অফ নর্মাল ওয়েট কংক্রিট হ্যাভিং ইট ইজ লেস। এটা আমরা একটু ওখানে আমরা ফ্লুইড ব্যাটছিলাম, ওটা হবে কি, দ্য টেনসাইল স্ট্রেংথ লাইট ওয়েট কংক্রিটের ক্ষেত্রে টেনসাইল স্ট্রেংথ ইজ লেস দ্যান নর্মাল ওয়েট কংক্রিট হ্যাভিং দ্য সেম কম্প্রেসিভ স্ট্রেংথ।
যদি একই কম্প্রেসিভ স্ট্রেংথ হয় কিন্তু লাইট ওয়েট কংক্রিটের তোমার হয় টেনসাইল স্ট্রেংথটা কম থাকে, সুতরাং লাইট ওয়েট কংক্রিটের জন্য এলডি রিকোয়ারমেন্ট উইল বি মোর। আচ্ছা, তারপর এক্সেস অফ রেনফোর্স, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার। এক্সেস রেনফোর্স যেটা আগেই বললাম যে ইট ইজ ভেরি টাফ টু ম্যাচ দ্য এক্সাক্ট অ্যামাউন্ট অফ রেনফোর্সমেন্ট দ্যাট হ্যাজ বিন ওয়ার্কড আউট ফ্রম দ্য ক্যালকুলেশন। যেমন 2.8 ইঞ্চেস স্কোয়ার তোমার ক্যালকুলেশন করে রড আসলো, এটাকে 2.8 ইঞ্চেস স্কোয়ার ম্যাচ করতে হলে সে আমি একটা এক্সাম্পল বললাম, 3টা নাম্বার 9 বাদ দিলাম। 3টা নাম্বার 9 এর বার অর্থ তুমি 3টা নাম্বার 3 ইঞ্চেস স্কোয়ার, এবং এটাই করা হয় সাধারণত। এক্স্যাক্টলি যে রেনফোর্সমেন্ট এরিয়া আছে বার সাইজ মিলাতে যায় এটাকে সবসময় একটু বেশি দিতে হয়, তখন তোমার ডেভেলপমেন্ট লেন্থ কম লাগবে। কিভাবে? তখন ডেভেলপমেন্ট লেন্থটা অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট লেন্থ বের করে মডিফাই করতে হয়। যেমন মডিফিকেশন ফ্যাক্টর ইজ ASR ডিভাইডেড বাই AS প্রোভাইডেড, এটা সবসময় একের থেকে কম হয়। ASR হচ্ছে রিকোয়ার্ড স্টিল, যেমন 2.8 ইঞ্চেস স্কোয়ার আমার যেটা প্রয়োজন হচ্ছে, AS প্রোভাইডেড আমি দিলাম 3 ইঞ্চেস স্কোয়ার, তাহলে রেশিও হচ্ছে 2.8 ডিভাইড বাই 3। এই যে 0.8 বা 0.9 এটা দিয়ে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট লেন্থকে গুণ করে কমায় নিতে হবে। এটা স্বাভাবিক যে তোমার যে স্টিল আসলো সেই স্টিল তো তুমি ওখানে প্রোভাইড করছো না। যে স্টিল 2.8 ইঞ্চেস করে আসছিল সেটা আসছিল তোমার অন দ্য বেসিস অফ FY ইকুয়াল টু 60 KSI, কিন্তু যখনই তুমি স্টিল একটু বাড়াই দিবে তখন ওই FY কিন্তু 60 থাকবে না, তো 60 না থেকে এটা কমে যাবে। এটা কমে গেলে তোমার ডেভেলপমেন্ট লেন্থ তো কম লাগবে। সো ইন দিস ওয়ে দিস আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইউর that governs or that influence the your influence line, your development length of a bar. তো এটা আমরা পরে যখন প্রবলেম করবো আরো কভার হবে। তাহলে হাউ টু ক্যালকুলেট দ্য ডেভেলপমেন্ট লেন্থ, অ্যাকোমোডেটিং দিস ফ্যাক্টর গুলা অ্যাকোমোডেট করে ডেভেলপমেন্ট লেন্থের ফর্মুলা কিভাবে আমরা দিয়েছি কোড, আমরা সেটা দেখবো বেসড অন দ্য রেজাল্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যানালিসিস। এই একটা ফর্মুলা দেখো, একটা ফর্মুলা অনেকগুলা বহু বিম টেস্ট রেজাল্ট থেকে এই ফর্মুলাগুলো পাওয়া গেছে। যেমন LD ইকুয়াল টু, LD মিনস ডেভেলপমেন্ট লেন্থ, 3/40, উপরে FS অর্থাৎ স্টিল স্ট্রেস, নিচে রুট এ প্রাইম সি আমরা জানি হোয়াট ইজ এ প্রাইম সি, CB এটা হচ্ছে কভার প্যারামিটার, KTR এটা হচ্ছে ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট প্যারামিটার, DB হচ্ছে আমরা জানি এরিয়া অফ ডায়ামিটার অফ বার, আর হোল ব্র্যাকেট DB হচ্ছে বার ডায়া। তো এই ফর্মুলাটা আমরা বিম টেস্ট রেজাল্ট থেকে পাই, এবং এইগুলা কিভাবে ইভ্যালুয়েট করতে হয়, CB, হাউ টু ক্যালকুলেট CB, হোয়াট ইজ KTR, এটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো এখানে ফর্মুলাগুলো দেওয়া আছে। আমরা এটা ব্যাখ্যা একবারে যা করব এই ফর্মুলাটাকেই, এটা তো আমরা থিওরিটিক্যাল ফর্মুলা পেলাম। যেমন মোমেন্ট ডিজাইন করার সময় আমরা কি পেয়েছিলাম, নমিনাল মোমেন্ট স্ট্রেংথ, এটা থিওরিটিক্যাল ফর্মুলা থেকে যেটা আসে থিওরিটিক্যাল স্ট্রেংথ, কিন্তু ক্যানট ইউটিলাইজ দিস স্ট্রেংথ ইন ডিজাইন। আমাদের ওইটা না করে আমাকে মডিফাই করে নিতে হয়, অর্থাৎ ডিজাইন স্ট্রেংথ ইউজ করতে হয় বাই মাল্টিপ্লাইং দ্যাট নমিনাল স্ট্রেংথ বাই স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। কিছু ফ্যাক্টর দিয়ে গুণ করে কোড বলছে না, দিস ইজ দ্য ইউজফুল পয়েন্ট দ্যাট ক্যান বি ইউটিলাইজড ইন ডিজাইন। সিমিলারলি এটা হচ্ছে থিওরিটিক্যাল একটা ফর্মুলা, এটাকে কোড হ্যাজ ইম্পোজড সাম প্যারামিটার, যেটা আমরা আগে বললাম যার উপর ডেভেলপমেন্ট লেগগুলা নির্ভর করে, যেমন কোটিং নির্ভর করে, কাস্টিং অফ কংক্রিটের উপর নির্ভর করে, স্ট্রেংথ অফ কংক্রিটের উপর নির্ভর করে, তারপরে বার ডায়ার উপর নির্ভর করে, কোন ডায়া বারের আমি ডেভেলপমেন্ট লেন্থ ইউজ করছি। যাক, এই জিনিসগুলো রিপিট হবে, আমি চলে যাই অরিজিনাল ফর্মুলাতে চলে যাই, যেটা কোড প্রপোজ করছে সাম মডিফিকেশন অফ দ্যাট, অর্থাৎ এখানে কিছু প্যারামিটার ইম্পোজ করার পর। চলে আসো, যেমন আর্টিকেল 6.3 তে আসো, HI কোড প্রভিশন ফর LD অফ টেনশন রেনফোর্সমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্ট লেন্থের জন্য টেনশন রেনফোর্সমেন্ট ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেট করার জন্য HI কোড ওই যে কিছু দিয়েছে প্যারামিটার ইম্পোজ করে ইকুয়েশন 6.3 কে অন্যভাবে একটু মডিফাইড ওয়েতে ইম্পোজ করেছে। যেমন এই যে ফর্মুলাটা আগেরটার থেকে একই ফর্মুলা, শুধু কিছু প্যারামিটার এখানে অ্যাড করা হয়েছে টু অ্যাকোমোডেট দ্যাট ভ্যারিয়েবলস অন হুইচ ইউর LD ডিপেন্ডস। যেমন এখানে আসো, এটা দিয়ে আমরা, দিস ইজ দ্য বেসিক ইকুয়েশন ফর ক্যালকুলেশন অফ ডেভেলপমেন্ট লেন্থ অফ বার্স ইন টেনশন, বার বা ওয়্যার যেটাই বলো, ইন টেনশন। এখানে দেখো
এই ফর্মুলাটা, উপরে নতুন কি আসছে, উপরে সাই টি, সাই ই এন্ড সাই এস, টি প্যারামিটার, আর নিচে আরেকটা প্যারামিটার আসছে ল্যামডা। তার আমরা দেখে ব্যাখ্যা করি, এবং এরই মধ্যে বলা হচ্ছে নিচে যে উইদিন ব্র্যাকেট যে প্যারামিটার আছে সিবি প্লাস কে টি আর ডিভাইড বাই ডিবি, এটাকে বলা হচ্ছে এটা যাই আসুক ক্যালকুলেট করে ইট শুড বি লেস দ্যান ইকুয়াল টু 2.5। হ্যাঁ পড়াচ্ছে, হ্যাঁ আসো নিয়ে আসো, নিয়ে আসো সই করে দিই। তাহলে this is your formula. This is the slight modification. It is 6.4 basic equation as per HI code, and this is the slight modification of development length after imposing that parameter. Now UT, casting position factors. Casting position factor হচ্ছে ওই যেটা আগে বললাম, if more than 12 inch fresh concrete is placed below the horizontal reinforcement, অর্থাৎ টপ রেনফোর্সমেন্টের নিচে যদি কমপক্ষে মোর দেন 12 ইঞ্চি কংক্রিট কাস্টিং থাকে, সেই ক্ষেত্রে সাইটির মান বসাতে হবে তোমার 1.3, সেখানে এই ভ্যালুটা বসবে 1.3। ফর আদার সিচুয়েশন যদি 12 ইঞ্চি কাস্টিং না থাকে তাহলে আমরা ওই সাইটির মান বসাবো 1। আচ্ছা, অর্থাৎ ওই যে কংক্রিট বেশি ডিপ বিম হয়ে গেলে যে কংক্রিট যে হোমোজিনাস থাকে না, উপরের কংক্রিট গুলা যে দুর্বল হয়ে যায়, ওটাকে অ্যাকোমোডেট করার জন্য তোমাকে সাইটির ভ্যালু 1.3 হতে হবে। আর যদি ওই কন্ডিশন ফুলফিল না করে দেন সাইটি ভ্যালু উইল বি 1 ফর আদার সিচুয়েশন। সাই ই, ইপক্সি কোটিং ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা কি? ইপক্সি কোটিং ফ্যাক্টর, ইপক্সি কোটিং আগে বললাম ইন অ্যাডভার্স ইনভার্সমেন্ট উই ইউজ দ্য ইপক্সি কোটেড বারস। যদি ইপক্সি কোট ইউজ করে থাকি আমরা বারে, বা জিঙ্ক অ্যান্ড ইপক্সি ডুয়াল ভাবে ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে সাই ইর ভ্যালু হবে 1.5। আচ্ছা, আরেকটা আছে, আসো দেখি তোমরা 1 মিনিট একটু ওয়েট করো। দাও দেখি কোনটা এটা। হ্যাঁ এই এ প্লাস পয়সা আমি জানি, এটা দেখালো একটা স্যার হইছে, এটা কত নম্বর করতেছেন? 6107। থামো, ওই সাবজেক্টটা কোথায়? 6104 6.04 আসো, ডিজাইন অ্যাডভান্স কংক্রিট স্ট্রাকচার এ প্লাস। এখানে সই দিব, এখানে এখানে জি স্যার আমি জানি। হ্যাঁ, আরেকটা হচ্ছে এবার 6104, এটা এ প্লাস পায়, আমার মুখস্থ আছে এগুলো। এ প্লাস এটা হচ্ছে 6104 এ প্লাস। আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে। আচ্ছা, আমরা আবার কন্টিনিউ করি। এটাই পেলাম সাই ই ইপক্সি কোটিং ফ্যাক্টর, এটা 1.5 হবে ইন কেস অফ ইপক্সি কোটেড বা জিঙ্ক এবং ইপক্সি ডুয়াল কোটেড হলেও এটা হবে, আর শুধু 1.2 হবে ফর অল আদার ইপক্সি কোটেড অর জিঙ্ক অ্যান্ড ইপক্সি ডুয়াল কোটেড, অল আদার ইপক্সি কোটেড। ও ওখানে আরেকটা কন্ডিশন আছে, উইথ কভার লেস দ্যান 3 dB বার ডায়ামিটার অর ক্লিয়ার স্পেসিং লেস দ্যান 6 dB। এই কন্ডিশন হলে ওটা 1.5 ইউজ করতে হবে। আর অন্য ক্ষেত্রে যদি ওই কন্ডিশনগুলা বার কভারের কন্ডিশন যদি ফুলফিল না করছে, সেই ক্ষেত্রে 1.2 ইউজ করতে হবে। আর আমাদের দেশে যদি আমরা যেখানে ইউজ করে থাকি সাধারণত আনকোটেড বার বা খালি জিঙ্ক কোটেড গ্যালভানাইজড বার যদি হয়, সেখানে এর ভ্যালুটা 1 হবে। হাউবার এই দুটা খালি করলে হবে না, যদি কোনো বারের ক্ষেত্রে দুটাই প্রযোজ্য হয়, দুই ফ্যাক্টরি প্রযোজ্য হয়, অর্থাৎ সাইটি এবং সাই দুটাই প্রযোজ্য হলো, সেই ক্ষেত্রে এই দুটার মাল্টিপ্লিকেশন শুড বি লেস দ্যান ইকুয়াল টু 1.2। এই দুটো গুণ করা 1.2 এর বেশি হতে পারবে না। বেশি যদি হয় তাহলে মেক ইট 1.2, এটা করতে হবে। আর হোয়াট ইজ সাই এস? এটা রেনফোর্সমেন্ট সাইজ ফ্যাক্টর, কারণ আমরা আগে ব্যাখ্যা করেছি 6 নাম্বার বা স্মলার ডায়ামিটার বার যদি হয়, সেখানে ডেভেলপমেন্ট লেন্থ যেটা ক্যালকুলেট করবে ওই ইকুয়েশনে সাই এস এর ভ্যালু 0.8 বসাতে হবে। আর যদি 7 নাম্বার 7 বা তার উপরের বার হয় ডায়া, সেখানে এই ভ্যালুটা 1 হবে। ল্যামডা, লাইট ওয়েট এগ্রিগেট কংক্রিট ফ্যাক্টর, অর্থাৎ আমরা যদি নর্মাল ওয়েট কংক্রিট ইউজ করি, যেটা আমরা সাধারণত করি, সেটা ল্যামডা ভ্যালু 1 হবে। আর যদি লাইট ওয়েট এগ্রিগেট ইউজ করে থাকি, সেটা 0.75 ইউজ করতে হবে। সো দিস ইজ দ্য বাউন্ডারি কন্ডিশনস। এই জিনিসগুলা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরের ভ্যালুগুলো এইভাবে তোমাকে করতে হবে। আচ্ছা, ল্যামডা ইকুয়াল টু 1 ফর নর্মাল ওয়েট কংক্রিট। আর এফসিটি যদি স্পেসিফাই করা থাকে, তখন ল্যামডা ওই ফর্মুলা দিয়ে তোমাকে ক্যালকুলেট করতে হবে। এখন আমরা আসি হোয়াট ইজ সিবি।
ওই যে ফর্মুলাটা আমরা সিবি দেখলাম, যেটা কভার প্যারামিটার, যেটা এই সিবিটা তোমার ক্যালকুলেট করতে হবে দুটা ফ্যাক্টর থেকে, এবং তার মধ্যে যেটা স্মলার হবে সেটা হবে সিবির মান। কি হবে? ডিস্টেন্স ফ্রম সেন্টার টু সেন্টার অফ বার্ডস টু দ্য নিয়ারেস্ট কংক্রিট ফেস, অর্থাৎ যে বারটা তুমি এলডি বের করতে চাচ্ছ তার সেন্টার থেকে নিয়ারেস্ট যে কংক্রিট সার্ফেস আছে তার দূরত্ব, এটা একটা কন্ডিশন। 2 নম্বর হচ্ছে হাফ অফ দি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স অফ বার্ডস বিং ডেভেলপ, অর্থাৎ যার এলডি বের করছো সেই বারগুলার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যেটা হবে তাকে তার অর্ধেক নাও, নেওয়ার পর 1 আর 2 ক্যালকুলেট করার পর এই দুটার মধ্যে যেটা স্মলার ভ্যালু দ্যাট শুড বি ইকুয়াল টু সিবি। এইভাবে তুমি সিবি ক্যালকুলেট করবো, প্রবলেম করার সময় আরো ক্লিয়ার হবে। কেটিআর আসো। হোয়াট ইজ কেটিআর? কেটিআর হচ্ছে ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট ইন্ডেক্স। এটার মান হচ্ছে ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট মানে ওই যে ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট যেটা স্টিরাপ বা তোমার শেয়ার রেনফোর্সমেন্ট যেটা, এটার মানটা তোমার 40 AST ডিভাইড বাই ASM। AST হচ্ছে টোটাল প্রসেস এরিয়া অফ দ্য অল ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট, অর্থাৎ স্টিরাপ যখন আমরা ইউজ করবো তার প্রসেস এরিয়া, সে নাম্বার বার যদি 3 নম্বর বার ইউজ করে থাকি, সাধারণত 3 নম্বর বার স্টিরাপ হিসেবে ইউজ করা হয় বা 4 নম্বর বার ইউজ করা হয়, এটা যদি আমরা ইউজ করি তারপরে তার যেহেতু 2 ফেসে থাকে, একটা রিং কিন্তু 2 রিংয়ের 2টা বাহু থাকে কমপক্ষে, আরো বেশি হতে পারে, সুতরাং এই AST বের করার সময় 2 গুণ নিতে হয়। তোমরা শেয়ার ডিজাইনের সময় দেখবে এটা। এবার 3 নম্বর বার ইউজ করতে, তাহলে AST হবে 2 × 0.11, এটা AST ATR এটা। আর এস ম্যাক্সিমাম ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট, ম্যাক্সিমাম সেন্টার, এটা আমার ভুল হয়েছে, এটা রেনফোর্সমেন্ট, ওটা স্পেসিং হবে, ম্যাক্সিমাম স্পেসিং অফ ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট উইদিন এলডি সেন্টার টু সেন্টার। ওখানে যেটা কাটা আছে রেনফোর্সমেন্ট ওখানে মেক ইট ক্লিয়ার, ওখানে স্পেসিং হবে। তাহলে স্পেসিং অফ দ্য ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট, দ্য স্টিরাপগুলার স্পেসিং এন্ড নাম্বার অফ বার্স অর ওয়্যারস বিং ডেভেলপড অ্যালং দ্য প্লেন অফ স্লিটিং, অর্থাৎ ওই স্টিরাপ যেই তুমি যে বারটা ডেভেলপমেন্ট ব্যাক করতেছো এটা কয়টা বার ওখানে, সেটা হচ্ছে নাম্বার। আচ্ছা, এইভাবে আমাদের ব্যাক করতে হয়। অ্যাজ এ সিম্পলিফিকেশন কেটিআর ইকুয়াল টু 0 ইভেন ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট ইজ প্রেজেন্ট, যাক ওটা আলাদা জিনিস, এইভাবে আমরা বের করতে পারবো। এইভাবে আমরা এটা বের করে নেব। এরপরে আসি সিম্পলিফাইড ইকুয়েশন ফর এলডি। আগে দেখেছো এলডি যদি বের করতে যায়, অর্থাৎ তুমি ডিজাইন করলে, ফ্লেক্সার ডিজাইন পাইলে, পাওয়ার পর তুমি আমাকে এলডি বের করতে যাচ্ছ, তার আগের ফর্মুলা যেটা আমরা বেসিক ইকুয়েশন দেখলাম বেশ ক্লামজি, কারণ অনেকগুলো প্যারামিটারের সাথে যুক্ত। তোমার কভারের বের করতে হবে, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স অফ রেনফোর্সমেন্ট বের করতে হবে, ট্রান্সভার্স রেনফোর্সমেন্টের স্পেসিং কতগুলো লাগছে, কিন্তু কোড আরো অ্যালাউ করছে সিম্পলিফাইড ইকুয়েশন। কিন্তু তোমার একাডেমিক ইন্টারেস্টে কিন্তু ওটাও জানতে হবে, দিস ইজ দ্য বেসিক ইকুয়েশন যেটা আমরা এক্ষুনি কভার করে আসলাম। বিতে বলছে সিম্পলিফাইড ইকুয়েশন ফর এলডি, ডেভেলপমেন্ট লেংথের সিম্পলিফাইড ইকুয়েশন ইউজ করা যায়। এটা কিভাবে এসআই কোড সিম্পলিফাইড ইকুয়েশনটা সিম্পলিফাইড করছে, ইকুয়েশন 6.4 যেটা আমরা একটু দেখে আসলাম, সেটাকে সিবি প্লাস কেটিআর ডিভাইড বাই ডি, ওই প্যারামিটারকে 1.5 বসাই দিল, দিয়ে তারা এটাকে সিম্পলিফাইড করে নিয়ে আসছে। যাক, এগুলা এর মধ্যে কভার করা আছে, এই দুটা ফর্মুলাতে আসছে। যেমন এলডি ইকাল টু, দেখো এলডি ইকাল টু FY সাইটি ইন্টু সাই ই ডিভাইড বাই 2 × ল্যামডা রুট এ প্রাইম সি ইন্টু ডিবি, দ্যাট ইজ ইকাল টু 6.5 এ তোমাদের বইয়ের ইকুয়েশন 15 এডিশনের। এই এক্সপ্রেশন হচ্ছে 7 এবং তার থেকে বড় তদুর্ধ্ব বার 8, 9, 10, 11 এগুলোর জন্য এই এক্সপ্রেশন। আর নিচের এক্সপ্রেশন একই এক্সপ্রেশন, নিচের যেমন আগেরটার যেমন ছিল, নিচে ডেনোমিনেটরে 20 ছিল, এটাকে বলা হচ্ছে 25, এখানে আছে 25, যেমন 25, এখানে 25, এখানে আছে তোমার 20 আর এখানে 25, একই। এটা হচ্ছে 6 এবং স্মলার ডায়ামিটার বারের জন্য। তো সুতরাং আমরা আগেই বলেছি বার সাইজ বড় হলে ডেভেলপমেন্ট লেন্থ বেশি লাগে, যেমন ওখানে 20 দিয়ে ভাগ করা আছে, আর নিচের 6 নম্বর এবং তার কম বারের জন্য 25 দিয়ে ভাগ করা আছে। আর আদার এক্সপ্রেশন রিমেনিং সেম, সাইটি সাই এগুলা তোমাকে আগের মতো করে ইউজ করতে হবে। এই ফর্মুলাগুলো একটা টেবিল আকারে সুন্দরভাবে দেওয়া আছে, টেবিল 6.1, এই ফর্মুলাটা এখানে প্লেস করা আছে। দেখো টেবিল 6.1 সিম্পলিফাইড টেনশন ডেভেলপমেন্ট লেংথ ইন বার ডায়ামিটার্স অ্যাকর্ডিং টু এসআই কোড। ওই যে ফর্মুলা আমি এক্ষুনি বললাম, এটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এখানে কিছু বাউন্ডারি কন্ডিশনে দেওয়া আছে, যেমন বাম পাশে দেখো
টেবিলের নিচে বাম পাশে, উপরে তো দুটা কলাম করা আছে, একটা 7 নম্বর বার এবং লার্জার ডান পাশেটা, বাম পাশে আছে 6 নম্বর বার এবং তার স্মলার বারের জন্য এই ফর্মুলাটা, যেমন এটার নিচে 25, ওটার নিচে 20। এখানে আবার কন্ডিশন দেওয়া আছে ক্লিয়ার স্পেসিং অফ বার, যে বারগুলা তুমি এগুলা বের করছো তাদের মধ্যে ক্লিয়ার স্পেসিং, এর মধ্যে ক্লিয়ার স্পেসিং অর ওয়্যারস বিং ডেভেলপড অর স্প্লাইসড greater than equal to dB and clear cover is greater than dB, এরকম যদি হয়, অর্থাৎ বারের ক্লিয়ার স্পেসিং যদি বার ডায়ামিটার থেকে বেশি হয় বা ওর সমান হয়, বা ক্লিয়ার কভার যেটা থাকে এটা যে বার ডায়ামিটার বা সমান বা থাকতে বেশি হয়, এবং স্টিরাপস এবং টাই যদি থাকে, যতক্ষণ পর্যন্ত তোমার যে বারগুলা ডেভেলপমেন্ট লেন্থ এক্সিস্ট করছে যতক্ষণ পর্যন্ত লাগে ততক্ষণ পর্যন্ত যদি তোমার স্টিরাপ বা টাই অর্থাৎ ট্রান্সভার্স এনফোর্সমেন্ট প্রোভাইড করা থাকে, সেই ক্ষেত্রে ওই যে উপরের দুই ইকুয়েশনটা ইউজ করবে, যেমন FY সাই টি সাই ডিভাইডেড 25 ল্যামডা এফ টাইম সি ডিবি, এটা হচ্ছে 6 এবং তার নিচের বারের জন্য, আর এটা হচ্ছে 7 এবং লার্জার ডায়ের জন্য। আর যদি মনে করো ক্লিয়ার স্পেসিং অফ বার্স অ্যান্ড ওয়্যার বিং ডেভেলপ অর স্প্লাইস গ্রেটার দ্যান টুয়াইস ডিবি এবং ক্লিয়ার কভার গ্রেটার দ্যান ডিবি, এই ক্ষেত্রেও যদি এইরকম কন্ডিশন যদি তুমি পাও তাহলে ওই একই উপরের ফর্মুলাকে সেম অ্যাজ যাবো উপরের ফর্মুলা ইউজ করতে পারবে। আর যদি দেখো যে ওই যে ক্লিয়ার স্পেসিং ডিবির থেকে বেশি হচ্ছে না বা ক্লিয়ার কভার ডিবির থেকে বেশি হচ্ছে না, কম হচ্ছে, সেই ক্ষেত্রে নিচের আদার কেসেসে এটা তোমাকে ইউজ করতে হবে 3/50 কোফিশিয়েন্টটা আসবে, আর ডান পাশে আসছে 3/40। সো এই ফর্মুলাগুলো ইউজ করে তোমাকে ডেভেলপমেন্ট, ইট ইজ অলসো অ্যালাউড ইউর বাই এসআই কোড ফর প্র্যাকটিক্যাল পারপোসেস, তুমি এটা ইউজ করতে পারবা। আচ্ছা, তাহলে আমরা একটা বেসিক ইকুয়েশন দেখলাম এসআই কোডে, আর সিম্পলিফাইড ইকুয়েশনও দেখলাম, এবং এটার কিছু কন্ডিশন আছে অ্যাপ্লাই করার সময়, তার প্যারামিটারগুলো তোমাকে চক আউট করতে হবে এবং ফর্মুলাতে বসাতে হবে, এবং বাম সাইডে যে ক্লিয়ার কভার বা ক্লিয়ার স্পেসিং এর কিছু কন্ডিশনগুলো দেখে অ্যাকর্ডিংলি ইউ হ্যাভ টু ইউজ দ্য করসপন্ডিং ফর্মুলা। তাহলে আমরা এটা পেলাম। এই ক্ষেত্রে আমরা একটা প্রবলেম করব, এটা করা আছে তোমাদের বইয়ে, এক্সাম্পল দেওয়া আছে, সেই জিনিসটা আমরা দেখছি। আচ্ছা, the figure 6.8 shows the beam column joint in a continuous building frame. তোমাদের বইয়ে করা অঙ্ক, based on frame analysis the negative steel area required at the face of the beam is 2.90 inches square, যার জন্য 2 number 11 bars are used, providing AS 3.12 inches square। এই যেটা বললাম, ফ্রেম অ্যানালিসিস করে দেখা গেছে নেগেটিভ স্টিল দরকার হয় 2.90 ইঞ্চেস স্কোয়ার, সেখানে দুটা নাম্বারে 11 বার বসানো হয়েছে, যার জন্য আমি স্টিল প্রোভাইড করছি 3.12 ইঞ্চেস স্কোয়ার, অর্থাৎ কিছু বেশি স্টিল দেওয়া হচ্ছে প্র্যাকটিক্যাল কারণে, কারণ আমি বার এরিয়া মিলাতে গেলে আমাকে স্টিল একটু বেশি দিতে হয়। বিম ডাইমেনশন দেওয়া আছে B = 10 ইঞ্চ, D = 18 ইঞ্চ and H = your 21 inch. The design will include number stirrups, number 3 bar the stirrup দেওয়া আছে at 4 spacing at 3 inch দেওয়া আছে, প্রথমে 3টা 3 ইঞ্চি দূর দূর দেওয়া আছে পরপর, followed by a constant spacing of 5 inch in the region of the support with 1 inch clear cover, এবং বিমে ক্লিয়ার কভার দেওয়া আছে 1 ইঞ্চ, এবং বাদ বাকি রেস্ট 5 ইঞ্চি পরপর তোমাকে স্টিরাপগুলো দেওয়া আছে। সাপোর্টের ধারে 3টা স্টিরাপ দেওয়া আছে 3 ইঞ্চি সেন্টার সেন্টার। আর কি বলা হচ্ছে, নর্মাল কংক্রিট ওয়েট কংক্রিট ইজ টু বি ইউজ, অর্থাৎ এখানে লাইট ওয়েট কংক্রিট ইউজ করা হবে না, নর্মাল ওয়েট কংক্রিট ইউজ করা হবে উইথ F'(C) 4000 PSI, এবং ইল স্ট্রেন্থ দেওয়া আছে 60, অর্থাৎ 4000 PSI কংক্রিট ইউজ করা হচ্ছে এবং 60 গেজের স্টিল ইউজ করা হচ্ছে। এখন তোমার বলা হচ্ছে ফাইন্ড দ্য মিনিমাম ডিস্টেন্স LD at which the negative bars can be cut off based on the development length requirement steel area at the face of the column। অর্থাৎ বলা হচ্ছে ইউজিং, আগে পড়ে নি, ইউজিং সিম্পলিফাইড ইকুয়েশন অফ টেবিল 6.1, আমরা যে সিম্পলিফাইড ইকুয়েশন দেখলাম ওই টেবিলের ওটা দিয়ে বের করো, ইউজিং টেবিল A10 অফ অ্যাপেন্ডিক্স A, অ্যাপেন্ডিক্স A তে কিছু টেবিল দেওয়া আছে, ওখান থেকে সরাসরি বের করো। আর সিতে ইউজিং মোর অ্যাকুরেট ইকুয়েশন 6.4, অর্থাৎ বেসিক ইকুয়েশন যেটা আমরা এসআই কোডে যেটা দেখে আসলাম, এটা 3 ওয়েতেই এটাকে তোমার ডেভেলপমেন্ট লেন্থ বের করতে হবে। তাহলে আমরা এইবার প্রবলেমের চিত্রেতে আসি, আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এই যে দেখো যেটা বলা একটা বিম কলাম জয়েন্ট, অর্থাৎ এক্সটেরিয়র কলাম, এটা বিমটা সেখানে লেগে গেছে,
তো যেহেতু ভার্টিক্যাল লোড, অবশ্যই এটা ক্যান্টিলিভার মোমেন্ট হবে, নেগেটিভ মোমেন্ট ডেভেলপ করবে, অর্থাৎ ফেসে হবে ম্যাক্সিমাম মোমেন্ট, আস্তে আস্তে যতই দূরে সরে যাবে এই মোমেন্টগুলা কমতে থাকবে, এবং মোমেন্টটা সাইডে সবচেয়ে হবে, অর্থাৎ এখানে এই ফেসে সবচেয়ে ম্যাক্সিমাম মুভমেন্ট হবে, আস্তে আস্তে যতই দূরে যাচ্ছে মুভমেন্ট কমতে থাকবে, এক পর্যায়ে এসে জিরো মুভমেন্ট হবে, তারপর আবার পজিটিভ মুভমেন্ট শুরু হয়ে যাবে। আচ্ছা, তাহলে ফ্রেম অ্যানালিসিস করে দেখা গেল যে এই যে ফেস অর্থাৎ বিম কলাম যেখানে ম্যাক্সিমাম মুভমেন্টটা ডেভেলপ করছে, এখানে তোমাদের ম্যাক্সিমাম মুভমেন্ট যেখানে ডেভেলপ করছে ফেসে, সেখানে তোমার স্টিল লাগলো হচ্ছে 2.9 ইঞ্চি স্কোয়ার, কিন্তু এখানে দুটা নাম্বারে 11 বার ইউজ করা হয়েছে টু ম্যাচ দ্য বার, এবং এটা করতে যায় তোমার 3.12 ইঞ্চি স্কোয়ার বার দেওয়া হয়েছে স্টেটমেন্টে যেটা আছে। বিমের সেকশনটা এরকম দেখো, 10 ইঞ্চি, টোটাল ডেপথ দেওয়া আছে 21 ইঞ্চি, ইফেক্টিভ ডেপথ আছে 18 ইঞ্চি, এবং 3 নম্বর বার স্টিরাপ রিংগুলা ইউজ করা আছে, সব ক্লিয়ার, আর 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার স্টেটমেন্টও বলা আছে। এখন তোমার প্রয়োজন হচ্ছে, যখন এন্ডে তো আমি স্টিল ক্যালকুলেট করলাম, দুটা নাম্বারে 11 বার দিয়ে দিলাম, কিন্তু কত দূর যে উভয় পাশে অর্থাৎ ডান দিকে এবং বাম দিকে এই বারটা 11 নম্বর বার, 11 নম্বর বার, এই বারটা আমি কত দূর নিয়ে যায় ছেড়ে দেবো, যাতে করে অর্থাৎ কত পর্যন্ত ছেড়ে দিতে হবে, যতদূর পর্যন্ত সে ফুল ডেভেলপমেন্ট লেন্থ পর্যন্ত ছাড়তে হবে, অর্থাৎ যতদূর পর্যন্ত ছেড়ে দিলে আন্ডার প্রেশার মুভমেন্টের কারণে এই বারটা স্লিপ করে চলে আসবে না বা স্প্লিট করে চলে আসবে, এটাই হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ, অর্থাৎ এলডি ডিস্টেন্স বের করতে হবে। এবং দুই দিকে আমরা প্রথমে তোমাকে বিমের সাইডে বের করতে এই প্রবলেম বলা হয়েছে, তারপর আমরা কলামের ভিতরে দেখবো দুই দিকে ডেভেলপমেন্ট লেন্থ লাগবে। ঠিক আছে, তোমরা প্রবলেমটা ক্লিয়ার বুঝতে পারছো? তোমরা কি প্রবলেমটা বুঝতে পারছো? তোমরা, হ্যাঁ, কারণ এটা তোমরা একটু করো, আমরা বিমের মধ্যে কত দূর পর্যন্ত 11 নম্বর বারটা এক্সটেন্ড করতে হবে, ঠিক আছে, অর্থাৎ এলডি পর্যন্ত মিনিমাম ওই ডিস্টেন্স পর্যন্ত, যাতে করে প্রোভাইড করলে আন্ডার প্রেশার অর্থাৎ আমার যে ফেসে ম্যাক্সিমাম স্ট্রেস ট্রান্সফার হবে ওখানে, এই বারটা যেন স্লিপ করে না আসে। দিস ইজ ইউর ডেভেলপমেন্ট লাইন, এটাই তোমাকে বের করতে হবে। তাহলে আমরা বের করতে যাই, দেখি প্রবলেমটা, কলাম সাইজ দেওয়া আছে, যাই আমরা বিমের ডাইমেনশন গুলো দেওয়া আছে, বার ডিটেলস এটা দেওয়া আছে, বই আরো ভালো চিত্র তোমাদের ওখানে বলা আছে, ইট ইজ সিম্পলি দ্য ওয়ার্ড এক্সাম্পল। তাহলে আমাকে প্রথমে আমাকে বের করতে সিম্পলিফাইড ডায়াগ্রাম টেবিল 6.1 থেকে বের করতে বলছে। এখানে তোমাকে ক্লিয়ার স্পেসিং বের করতে হবে। ওই যে বাম সাইডে একটা কন্ডিশন আছে, ক্লিয়ার স্পেসিং, তোমাকে বার ডায়ামিটারের 2 গুণ আছে কিনা, ক্লিয়ার কভার 2 গুণ আছে কিনা বা 1 গুণ আছে কিনা, এর ভিত্তি করে ওই করসপন্ডিং ফর্মুলা তোমাকে ইউজ করতে হয়। তাহলে এখানে ক্লিয়ার স্পেসিং বের করো, কি হবে, 10 ইঞ্চি টোটাল মাইনাস 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার, 3.8 ইঞ্চ হচ্ছে তোমার 0.38 হচ্ছে ওই যে তোমার টাই বার দেওয়া আছে তার ডায়ামিটারটা, প্লাস তোমার আর বার ডায়ামিটার দেওয়া আছে তোমার 1.41, এখানে একটা 2 দিয়ে গুণ হবে, এই যে এই ব্র্যাকেট আগে 2 দিয়ে গুণ হবে, দিলে তোমার কি হচ্ছে, তোমার থাকছে 3.42, অর্থাৎ একে যদি আমি বার ডায়ামিটার দিয়ে ভাগ করি, বার ডায়ামিটার 11 নম্বর বার ডায়ামিটার 1.41 ইঞ্চ, ভাগ করলে 2.43 ডিবি। এটা বের করো তুমি সিম্পল ভাবে, এটা তুমি একটু দেখো, আমি বের করতে চাই ক্লিয়ার স্পেসিং, দুটা 12 নম্বর বারের দুটার মধ্যে ক্লিয়ার স্পেসিং বের করতে চাই। তাহলে কি হবে, 10-এর মধ্যে কি বাদ দিতে হবে, দুই দিকে 1.5 ইঞ্চি বাদ দিতে হবে, দুই দিকে তোমার টায়ার ডায়ামিটার 3.38, আরেকটা 3.8 বাদ দিতে হবে, আরেকটা বার ডায়ামিটারের এদিকে বার ডায়ামিটার অর্ধেক, এদিকে বার ডায়ামিটারের অর্ধেক, অর্থাৎ বাদ দিলে আমি দুটা বার ডায়ামিটার বাদ দিতে হবে, তাহলে আমি ক্লিয়ার ডিস্টেন্স পাবো। তো এটাই বের করা হয়েছে এখানে, দুটা বারের মধ্যে ক্লিয়ার ডিস্টেন্স এইভাবে বের করে পেলাম 3.42 ইঞ্চ। তো এটা ডায়ামিটার কত টাইমস অফ ডায়ামিটার, তো ডায়ামিটার দিয়ে ভাগ করো, ডায়ামিটার ডান পাশে দেখানো হচ্ছে 11/8 ইঞ্চ মানে 1.1 ইঞ্চ, এটাতে ভাগ করলে 2.43 ডিবি, এটা পাওয়া গেল। আরটা লাগবে ক্লিয়ার কভার, তো ক্লিয়ার কভার বের করো 11 নম্বর বারের টু দ্য সাইড ফেস, এটাই কম, ক্লিয়ার কভার কত আছে, 1.5 ইঞ্চি আছে, প্লাস 3 নম্বর বারের এটা করলে আছে 1.88 ইঞ্চ, এগেন বার ডায়ামিটার দিয়ে ভাগ করো, তাহলে পাচ্ছি 1.33 ডিবি।
ক্লিয়ার কভার ফ্রম দ্য টপ অফ দ্য বিম, দুই দিক থেকে বের করে, এটা বের করলে আসে, ওখানে তো আছে 3 ইঞ্চি, তো উপরে আছে, কারণ 21 বিয়োগ 18, তাহলে 3, তার মধ্যে একটা বার ডায়ামিটার বাদ দাও, এটা হচ্ছে তোমার 2.30 ইঞ্চ, তাকে আবার বার ডায়ামিটার দিয়ে ভাগ দিলে 1
হ্যাঁ, এটাও ছেড়ে দিলে ইউ আর মিউটেড। এবার আসছে? এই তোমরা আছো? কেউ আছে না দেখো তো আচ্ছা স্যার। কয়জন আছে দেখো। আচ্ছা, ওই যে মাঝে তো ওই যে ইয়ে ছিল না, নেট ছিল না, তাহলে তো আমাদের ক্লাস তো এখন অন্য ক্লাস আছে না? ক্লাস আছে, তাহলে এখনকার সময় আছে। আচ্ছা, আরো কয়েক মিনিট পড়াই তাহলে, তাই না? হ্যাঁ, না তাহলে না, নেক্সট ইয়াতে চলে যায়। তাহলে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাও এটাকে ইয়ে করো। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এন দিলে ইন ফর অল।